সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েল হামাস চলছে হামলা পাল্টা হামলা। এদিকে রাশিয়ায় সিরিয়া নতুন কৌশল অবলম্বন করেছে। আরব বিশ্ব বিশেষ করে সৌদি, কাতার, আরব আমিরাত সিরিয়ায় হামলার তীব্র নিন্দা করেছে। ইরান ইসরায়েলি সেনাদের সিরিয়ায় কবর রচনা করবে বলে হুঙ্কার দিয়েছে এবং ইউরোপের 3 দেশকে কঠোর হুঁশিয়ে দিয়েছে। রাশিয়া, ইরান, আরব বিশ্ব একজোট হয়ে কি ইসরায়েলকে নাস্তানাবদ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনা হত্যার দাবি হামাসের। আরো বিস্তারিত জানিয়ে দিব। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডের উপর চাপ, ইসরায়েলকে আরব দেশগুলোর নিন্দা। এদিকে ইসরায়েলি বাহিনীকে সিরিয়ার কবর দেওয়া হবে, ইরানের হুঙ্কার। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট বসাচ্ছে ভারত। আরো জানিয়ে দিব, প্রশান্ত মহাসাগরে ঢুকলো চীনের শতাধিক জাহাজ, তাইওয়ানের সতর্কতা। এদিকে আসাদের পতন, এবার সিরিয়া রাশিয়ার নতুন কৌশল। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইউরোপের 3 দেশকে কড়া হুঁশিয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনা হত্যার দাবি হামাসের। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধারা 15 জনের একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে। গাজার উত্তর অঞ্চলে বেইত লাহি এলাকা খুব কাছাকাছি এলাকায় 15 ইসরায়েলি সেনার হত্যার দাবি করেছে উপত্যকার শাসক দল হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এর দাবি করে। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধারা 15 সেনা একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করে। আলাদা এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায়, তারা গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাপায়ুত এলাকার কাছে ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে ট্যান্ডম সেল হামলা চালিয়েছে। এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্ট সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসের ক্লাবের কাছে 60 মিলিমিটার মর্টার সেল ব্যবহার করে ইসরায়েলি সেনা এবং যানবাহন লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। ইসরায়েল 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে। গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় 40,000 বেশি মানুষ নিহত হয়। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার উপর চাপ, ইসরায়েলকে আরব দেশগুলোর নিন্দা। সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে নতুন অবৈধ বসতি করে তোলার পরিকল্পনা নিয়েছে, তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ। এসব দেশ গোলানের পাহাড়ি এলাকার উপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, ওইদিকে তো গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে, এজন্য তিনি $110 কোটি প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন। নেতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর ওই পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা বাধা সৃষ্টি করবে। সিরিয়ার সমস্ত লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেছে। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, নেতানিয়াহুর পরিকল্পনা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নতুন উপাখ্যান। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বসতিবিদদের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন এবং প্রস্তাবনাগুলো মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাবে। মন্ত্রণালয় বলেছে, গোলান মালভূমির মর্যাদাকে বদলে দেওয়ার যে কোনো পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে। সূত্র বাস টুডে। ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে, ইরানের হুঙ্কার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালামি ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ার ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য। সালামি দামেস্ক এবং কুনেত অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সালামি ইসরায়েলকে সতর্ক করে আরো বলেন, ইসরায়েলকে তার অপকর্মের জন্য মূল্য পরিশোধ করতে হবে। প্রসঙ্গগত, বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলায় নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী দেশ বেশ কিছু এলাকাও দখল নেওয়ার চেষ্টা করছে দেশটি। ইসরায়েলের দাবি, আত্মরক্ষার জন্য তারা এই হামলা করছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট বসাচ্ছে ভারত। ড্রোন হুমকি থেকে দেশকে রক্ষা করতে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করে বড় পরিসরে অ্যান্টি ড্রোন ইউনিট বসাচ্ছে ভারত। রোববার রাজস্থানের যোধপুর বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে এক ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানান। তিনি বলেন, আগামী দিনে ড্রোন হুমকি আরো বাড়তে পারে, তাই এখন থেকেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অমিত শাহ বলেন, সরকারের সমস্ত সীমান্ত রক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিআরডি এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে একটি অ্যান্টি ড্রোন ইউনিট গঠন করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত ওই ড্রোন বসানো হয়েছে। এটি ড্রোন অনুপ্রবেশের 55% ঠেকাতে পারে, যা আগের ড্রোন বিরোধী সিস্টেম থেকে 3% উন্নত। অমিত শাহ বলেন, ড্রোন সৃষ্ট হুমকি থেকে দেশকে রক্ষা করার জন্য আগামী কয়েক বছরের মধ্যে ব্যাপক আকারে অ্যান্টি ড্রোন ইউনিট গঠন করা হবে। বাংলাদেশের সঙ্গে সীমান্তের ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদী সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করেছে এবং আসামের ধুবড়ীতে স্থাপিত পাইলট প্রকল্পে যে ফল পাওয়া গেছে তা খুবই উৎসাহবাঞ্জক। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পাইলট প্রকল্পের আরো কিছু উন্নত করার পর সিআইবিএস সিস্টেমটি পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে ব্যবহার করা হবে। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে 591 কিলোমিটার বেষ্টনী নির্মাণ কাজ শেষ হয়েছে, 1159 কিলোমিটার সীমান্তে ফ্লাইট লাইট স্থাপন করা হয়েছে এবং 573টি সীমান্ত ফাঁড়ি সহ 559টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রশান্ত মহাসাগরে ঢুকলো চীনের শতাধিক জাহাজ, তাইওয়ানের সতর্কতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং গুয়াম অঞ্চলে সফর করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং, আর এতে ক্ষুব্ধ চীন দেখাতে শুরু করেছে তীব্র প্রতিক্রিয়া। তাইওয়ান প্রণালী এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনী এবং কোস্ট গার্ডের শতাধিক জাহাজ প্রবেশ করেছে বলে দাবি করেছে তাইপে। এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সপ্তাহখানেক আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলে সফরে যান তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং। যাত্রাপথে যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং গুয়াম অঞ্চলে সফর করেন তিনি। ওই সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাইপের স্বাধীনতা অর্জনের যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়তার সঙ্গে দমন করার হুঁশিয়ারি দেয় চীন। সে উদ্দেশ্যের জন্য এবার কাজ শুরু করলো শি প্রশাসন। স্থানীয় সময় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাইওয়ান প্রণালী এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেছে চীনা নৌবাহিনী এবং কোস্ট গার্ডের শতাধিক জাহাজ। চীনের ওই মহাসড়কে আলাদাভাবে দেখছে তাইওয়ানের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বর্তমানে তাইওয়ান দক্ষিণ জাপানি দ্বীপপুঞ্জ এবং পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের কাছাকাছি জলসীমায় প্রায় 90টি নৌবাহিনী কোস্ট গার্ডের জাহাজ রয়েছে। এর মধ্যে প্রায় 2/3 ছিল নৌবাহিনীর জাহাজ। তবে এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সাড়া দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির মহড়া শুরু করেছে তাইওয়ান। বিশেষজ্ঞরা বলেছেন, নতুন মহড়ায় চীনের বড় কোনো পরিকল্পনা আভাস মিলছে, যার উদ্দেশ্য হতে পারে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমিয়ে দেওয়া। আসাদের পতনের পর সিরিয়া রাশিয়ার নতুন কৌশল। সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্র এবং আলাবিয়াত পর্বতমালা বা নিরাপদ চৌকিগুলোর থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে লাতিকের হামামিম বিমান ঘাঁটি এবং তারতুস নৌঘাঁটি থেকে সেনা এখনো সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ার সামরিক এবং নিরাপত্তা সূত্রগুলো বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা এবং বাড়ি সরঞ্জাম প্রত্যাহার করেছে। পাশাপাশি আসাদের সামরিক বাহিনী উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অংশ মস্কোতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনো কৌশলগতভাবে স্থায়ী ঘাঁটিগুলিতে বজায় রাখা হচ্ছে। সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গিয়েছে, হামিটিমিম ঘাঁটিতে 2 আস্ত্রনব এবং N-124S পণ্যবাহী উড়োজাহাজ প্রস্তুত রাখা অবস্থায় রয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শনিবার একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করেছে। রুশ সেনাদের ঘনিষ্ঠ এক সিরীয় সামরিক সূত্র জানায়, রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। এখন তারা যুদ্ধক্ষেত্রে পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছে। বিদ্রোহীদের অন্তর্বর্তী প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে করা পূর্ববর্তী উক্তিগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হচ্ছে। বিদ্রোহী পক্ষের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের বাহিনী বর্তমানে লাতাকিয়া রাশিয়ার ঘাঁটির কাছাকাছি রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত এখনো বলা সম্ভব নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
দপ্তরের মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। রাশিয়া একটি নাম প্রকাশ না করা অনিশ্চিত সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক গার্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তবে রাশিয়া এখনই ঘাঁটি ছাড়ছে না। আসাদের পতনের কয়েকদিন পরে রাশিয়া থেকে পালিয়ে যেতে সহায়তা করে এবং আশ্রয় নেয়। 2015 সালে সিরিয়া গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ নেন, তবে বর্তমান পরিস্থিতি রাশিয়ার সামরিক উপস্থিতি এবং ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল শারা রাশিয়ার ঘাঁটিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কি অবস্থান নিয়েছেন তা তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি। ইউরোপের 3 দেশকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপের ইউনিয়নের 3 দেশকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবে তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ এর প্রধান রাফায়েল গ্রোসি যখন তেহরানের ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতিকদের উদ্ধৃত করে বলেছে, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড এক সপ্তাহে আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। ইরানি গণমাধ্যম থেকে জানা যায়, রাফায়েল গ্রোসি তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা এনটিবির কাঠামোর সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক প্রযুক্তিগত বা যা চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়ম কানুন অনুসারে করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছা প্রমাণ করেছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একই সঙ্গে প্রস্তুত। যদিও আজ বিশ্ব বিশ্বাস করছে যে ইসলামী ইরান বিশ্বে শান্তি এবং নিরাপত্তা চায়। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি এবং জেসিপি এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা ওই চুক্তিতে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একতরফাভাবে জেসিপি নিজেকে থেকে প্রত্যাহার করে এটি থেকে বেরিয়ে গিয়েছে। ওই বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারের শান্তি এবং ঐক্যমত্য ভিত্তিতে দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের পরমাণু সংস্থার সুসম্পর্ক এবং যোগাযোগ থাকা নিয়ে কথা বলেছেন এবং আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আপনারা নেতৃত্বে আইএর এবং তেহরানের মধ্যে একটি ভালো এবং ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে।